আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবাধ গ্রহণযোগ্য ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, মাসব্যাপী সংলাপের উদ্বোধনীতে সিএসি কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশ পুনর্গঠনের সবাইকে এগিয়ে আসার আহ্বান। রাষ্ট্রযন্ত্র ঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ তার বাইরে নয়, মন্তব্য আইনজীবী জেডাই খান পান্নার। মব কালচারে দৌড়াতে ন্যায্যতা পথ হারিয়েছে। ব্যালট পেপার ছাপানোর স্থান ও সংখ্যা ডাকসু নির্বাচনে প্রভাব ফেলেনি, দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান। এবং আজ মহাষষ্ঠী শারদীয় দুর্গোৎসব শুরু। পূজায় ফ্যাসিস্টের দোসর ও ভারতীয় মিডিয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপের শুরুতেই তিনি এই কথা বলেন। জানান, জোরে সোরে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এআই এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য কমিশনকে সতর্ক করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট আদ্দিন সজীবের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে কমিশন শুরু হয় সকাল 10:30টায়। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এই মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম, প্রায় 30 লক্ষ ডিফারেন্স ছিল, অথচ আমাদের কিন্তু অলমোস্ট 50% কিন্তু নারী, কিন্তু 30 লক্ষ ভোটার কম ছিল। সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে। তার ক্ষেত্রে ভোটার তালিকাটাকে হালনাগাদ করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি। সংলাপ এবার একটু দেরিতে শুরু হলেও সমস্যা হবে না জানিয়ে সিসি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যথাসাধ্য কাজ করছে কমিশন। আমরা আইন সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। পরে একে একে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তারা বলেন, নির্বাচন ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। এবং চেইন অফ কমান্ড ভেঙে গেছে, বললেই কথা শুনছে না অনেক জায়গায়। দ্য কোড অফ কন্ডাক্ট, এই ব্যাপারে আমরা দেখেছি প্রত্যেকবার আমরা সন্তুষ্ট হতে পারিনি। তো আপনারা যদি প্রথম থেকেই মানে শক্ত স্টেপ নেই এবং যে কোনো স্খলনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারেন, এই রক্তচক্ষু নিক্ষেপ করতে পারেন, তাহলে কিছুটা শান্তিপূর্ণ হতে পারে। মাসব্যাপী এই সংলাপে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন পরবর্তী পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন প্রবাসীরা। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, গ্যালারিতে কথা না বলে মাঠে নেমে খেলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সফররত বিএনপি, জামাত ও এনসিপি নেতারাও বক্তব্য রাখেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিদের এই অনুষ্ঠানে অংশ নেন সরকারের উপদেষ্টা ছাড়াও সফররত বিএনপি, জামাত ও এনসিপি নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনৈতিক ভিশন তুলে ধরে বক্তব্য দেন। সেই মতভেদ সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে বলতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। আমাদের এখানে সমমর্যাদা, নারী পুরুষ, মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবে। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন এখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমাদের আদর্শ হবে। আমাদের সম্মানিত, সকলের সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবেন, তার সমস্ত কথাগুলো সেই সভায় এ সময় যুক্তরাষ্ট্র সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে পেয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের অবিচ্ছেদ্য অংশ বর্ণনা করে নিজ নিজ সক্ষমতায় দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান তিনি। আপনি কি করতে চান এটা আপনি নির্বিঘ্নে করবেন, একবার সম্পূর্ণ আস্থার সঙ্গে করবেন। সেখানে না পারলে সেটা কেন পারতেছেন না সেটাও বলবেন। সেটা আজকে যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশন আপনাদেরকে অংশ করে দেবেন। আপনারা এখন থেকে বাংলাদেশের অংশ। কেবল কথা বলে নয়, একসঙ্গে সবাইকে জাতির পুনর্গঠনে কাজ করার তাগিদ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলোকে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনায় সরকারের নীতি নির্ধারকরা জুলাই পরবর্তী বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, চারিদিকে মব কালচারে দৌড়াতে ন্যায্যতা পথ হারিয়েছে এবং সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি। হত্যার সঙ্গে জড়িত যে কারো সাজা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থান বলেও জানান জেডাই খান পান্না। ধরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে যে অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছেড়ে দেওয়া হোক এবং কোনো প্রকারে যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিং এ পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। তো সরকার যে থাকবে সেই করবে। ডাকসু নির্বাচনের ব্যালট নীলক্ষেতে ছাপানো ও কাটিং এর বিষয়টি ভেন্ডর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে
উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না, কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। সুরক্ষা কোড আরোপ করে OMR মেশিনে প্রি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয়। এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষরযুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স বজিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে স্থানীয় সংগঠনগুলোর ডাকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। তবে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতকাল পিকেটারদের সড়কে দেখা গেল আস্থা চোখে পড়ছে না। শনিবার খাগড়াছড়িতে সহিংসতার পর আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কেউ বের হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়ছেন। এমনকি শহরতলি দোকানপাটও খোলেনি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। আজ মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর বন্দনা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজা। ভক্তদের ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় সন্ধ্যায় মাতৃরূপে দেবী দুর্গাকে মণ্ডপে অধিষ্ঠিত করা হবে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেবী এসেছেন বাপের বাড়ি। শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো মহাষষ্ঠীতে শাক ঢাক কাসরে বেলতলায় মহা ধুমধামে দেবীর আরাধনা করা হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দলে দলে আসেন ভক্তরা। ফুল বেলপাতায় দেবীকে অঞ্জলি দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা। সবাই একসাথে আসি মন্দিরে, একসাথে বসে দেখতেছি, আনন্দটাই আলাদা। এক বছর অপেক্ষার পর এই পূজাটা আসে, নতুন জামা পরার যে আনন্দ, তো ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই আলাদা। মায়ের কাছে সবসময় শান্তি চাই, সবাইকে নিয়ে শান্তিতে বাস করতে চাই। আমরা সুস্থ থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি। 5 দিন আমরা সবাই মিলে আমরা উৎসবটা একত্রিতভাবে উদযাপন করব। 5 দিন আমরা অনেক মজা করব, ঘুরবো, খাওয়া দাওয়া করব। এর আগে ফুল, ফল, ঘি, ধূপধুনো সহ যজ্ঞ ও পূজার নানান অনুষঙ্গে শুরু হয় মহাষষ্ঠীর বিহিত পূজা। আমন্ত্রণ অধিবাসের পরে আগামীকাল সপ্তমীর অনুষ্ঠানটা হবে। সপ্তমীর অনুষ্ঠানে নবপত্রিকা প্রবেশ আছে এবং অন্যান্য বিহিত পূজা আছে। সন্ধ্যায় দেবীর ষষ্ঠাদি, কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, এটাই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের প্রত্যেক নাগরিক একে অপরের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করবে। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোন রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।
পতিত ফ্যাসিস্টের দোসর ও ভারতের মিডিয়া পূজা উপলক্ষে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী। এবার পূজা হচ্ছে ৩৩,৩৫৫ মণ্ডপে, যা গত বছরের চেয়ে ১,০০০ বেশি বলেও জানান তিনি। আর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সশস্ত্র বাহিনীর ১ লাখ ও পুলিশের ৭০,০০০ সদস্য। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, জাতিসংঘে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনায় আন্দোলন ভিন্ন খাতে নেয়ার অভিযোগ উঠেছে। সমস্যা সমাধানে সবাইকে নিয়ে বৈঠকে বসেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। এখানে কোন ধরনের ঝুঁকি কাজ করছে না। প্রতিবারের যেবারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে, আইন শৃঙ্খলা সংখ্যাকারী বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা দিতে হটলাইন চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা দিতে পারলে আহতের সংখ্যা 2/3 কমতে পারে। একই সাথে থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় দক্ষ জনবল তৈরিরও তাগিদ দেন তারা। ইকরামুল হক সায়েমের আরেকটি রিপোর্ট। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুসারে সড়ক দুর্ঘটনায় 2022 সালে ক্ষতি হয়েছে টাকার অঙ্কে 180 বিলিয়ন, যা জিডিপির 1.5%। যদিও বিশ্লেষকরা বলছেন, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মানুষের সঠিক সংখ্যা হিসেব করলে জিডিপির ওই ক্ষতি দাঁড়ায় 5%-এর বেশি। ডব্লিউএইচওর লেটেস্ট রিপোর্টে বলতেছে যে লাখে এখন 19 জন মারা যায়, আর আগের রিপোর্টে ছিল 15 জন মারা যায়, আর আগের রিপোর্টে ছিল অ্যাবসলিউট নাম্বার ছিল 25,000, এখন হচ্ছে 31,000, অর্থাৎ আমাদের এখানে বাড়ছে। সারা দেশ থেকেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার প্রধান গন্তব্য রাজধানীর পঙ্গু হাসপাতাল। এখানকার চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয় ঝুঁকিপূর্ণ অবস্থায়। খারাপ রোগীগুলা পেরিফেরিতে দেখা যায় যে রোগীর অবস্থা খারাপ, তারা প্রাইমারি ট্রিটমেন্ট না দিয়ে খুব দ্রুতই এখানে পাঠায় দেয়। ফলে দেখা যায় যে তার হিমোডাইনামিক কন্ডিশনটা স্টেবিলাইজ করতে দেখা যায় যে আমরা আসার সাথে সাথেই ওটি করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনার 1 ঘন্টার মধ্যে সঠিক চিকিৎসা পেলে মৃত্যুহার কমবে অনেকাংশেই। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল নিয়োগের পাশাপাশি সড়ক মহাসড়কে বিশেষ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। স্পট থেকে যদি যেইটুকু মানে রিসাসিটেশনের কথা বলি, ওইটুকু যদি ঠিকমতো না করা হয়, ঠিকমতো যদি আপনার ইয়াতে আমার হসপিটালে না নেওয়া যায়, তাহলে কিন্তু এই মাঝখানের অংশতে প্রায় 1/3 থেকে 2/3 পর্যন্ত মানুষ মারা যেতে পারে। অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো বাড়ানো, যাতে ঠিকমতো প্রপারলি ট্রান্সফার করা যায়। আমার একটা লোক যেখানে মানে ক্র্যাশটা ঘটনাটা ঘটলো, ওখানে কত যেই চিকিৎসাটা দরকার ঠিক ওই মুহূর্তে সেইটুকু দেওয়া, সেখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, এই জায়গাটা যাতে ইমপ্রুভ করা যায়। যে কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই বা ক্র্যাশ হওয়ার সাথে সাথেই 99 বা এই টাইপের কোনো নাম্বারে রিং বাজতে থাকবে অনবরত এবং লোকেশন বলা থাকবে। সাথে সাথে আমার নিকটবর্তী টিম যা তাকে উদ্ধার করবে, নিকটবর্তী হাসপাতালে তার চিকিৎসা দেবে, তার পরবর্তীতে লাগলে টারশিয়ারি কোনো হাসপাতালে নিয়ে যাবে। এই সিস্টেমটা যদি সরকার করতে পারে, এটা একটা ব্যাপক একটা জনবান্ধব কর্মসূচি হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যান, যার প্রভাব সরাসরি পড়ে দেশের অর্থনীতিতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 5 দিন বন্ধ থাকবে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা জানান, দুপুর থেকে 3 অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর 4 অক্টোবর সকাল থেকে যথারীতি আমদানি রপ্তানি শুরু হবে।
তবে এই সময় বেনাপোল কাস্টমস হাউসে ও বন্দরের ভেতরে খালাস কার্যক্রম চালু থাকবে। পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরেও যেতে পারবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, আমদানি রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুরে দিন দিন বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা। সামাজিক সচেতনতার অভাব, গবাদি পশুকে নিয়মিত ভ্যাকসিন না দেয়া ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় কমছে না রোগের প্রকোপ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রুজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মেহেরপুরের প্রায় প্রতিটি গ্রামেই হানা দিয়েছে অ্যানথ্রাক্স। আক্রান্ত পশুর মাংস খাওয়া বা এর সংস্পর্শে এসে এ রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। রোগটি মূলত চামড়ায় দেখা দিলেও দ্রুতই ফুসফুস ও খাদ্যনালীতে ছড়িয়ে পড়ছে। কোটা পড়া কইছে একদিন হাইসুতে কাইটে দিছিল, যার পরে একদিন অশানি বাড়াইলো, বাড়ি এরম নখ ফুইলে যাই এরম ইহে নাম মনে করছে যে আমার নখ মনে হয় আঙ্গুল কাটাই নাইবে। হারে আমার একটু গুতা নাই জায়গাটা সামান্য কানায় গেল, ব্যথা বিষ ছিল না, তার দুদিন পরে ব্যথা হয়ে গেল, হওয়ার পরে ঘা হয়ে গেল, দিদিকে ওষুধ পানি কিনে খানো দিয়ে সরে গেল। এখন শুকাইছে, এখন রস আছে, হালকা হালকা ব্যথা, চুলচুল ঘা শুকাইছে, এখন যন্ত্রণা আছে হালকা হালকা। এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য বিভাগের তেমন কোনো সচেতনতা কার্যক্রম নেই, আর অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধেও নেই কার্যকর পদক্ষেপ। গরু ছাগল জবাই করা হয়, এখন কোন গরু ছাগল জবাই করা হয় আক্রান্তকে ভালো এটা তো আমরা জানি না। এটা আমার গ্রামের থেকে অনেকেই এরকম হচ্ছে, আমরা সরকারি মাধ্যম থেকে এটা আমরা অনেক সচেতন চাইছি, তো সরকার কি করবে না করবে সরকারের সিদ্ধান্ত নিক। চিকিৎসকরা বলছেন, হাতুড়ে চিকিৎসা না করে প্রথমেই হাসপাতালে এলে এ রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। তারা যদি লোকালি নেয় তাহলে এর স্পোর থেকে যায়, দেখা যায় ভালো হয়ে যাবে, কিন্তু তার স্পোরটা থেকে যাবে, পরবর্তী আবার এটা রিকারেন্স হতে পারে। তাই সবাইকে সচেতন হওয়ার জন্য আবেদন করছি। আক্রান্ত প্রাণী সংস্পর্শে না আসে, সেটা জবাই না করে এবং দ্রুত লাইভ স্টক যারা অফিসার আছে বা পশু হাসপাতাল আছে ওদের সাথে যোগাযোগ করে চিকিৎসাটা নেয়। অপরদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে, বিশেষ বরাদ্দের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা জরুরি। এই প্রাণীগুলা থেকে আমরা যদি অ্যানথ্রাক্স কন্ট্রোল করতে চাই, আমাদের 85% বা 85% প্রাণীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে, যেটা বর্তমান আমার যে সক্ষমতা, এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এবছর মেহেরপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন 464 জন, এর মধ্যে 98% গাংনী উপজেলায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে ঘটে গেল ভয়াবহ এক ট্র্যাজেডি। জনপ্রিয় এই দক্ষিণী সুপারস্টারের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 39 জন, আহত হয়েছেন 40 জনেরও বেশি। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। তবে এটা কি মানুষের উন্মাদনার কারণে ঘটা কোনো দুর্ঘটনা, নাকি এর আড়ালে অন্য কোনো পক্ষের ষড়যন্ত্র লুকিয়ে আছে, তা নিয়ে চলছে জল্পনা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ ভারতের সুপারস্টার, কোটি মানুষের নায়ক থালাপাতি বিজয় সিনেমার পর্দায় তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতোই দেশ পুনর্গঠনে নেমেছেন রাজনীতিতে। ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে তার কণ্ঠস্বর যেন ভারতের সাধারণ মানুষেরই না বলা কথার প্রতিধ্বনি। রাজনীতিতে পা রাখার পর থেকেই তার জনপ্রিয়তা যেন বহুগুণে বেড়েছে। তার নতুন দল তামিলগা ভেত্রী কাজগাহাম ঘোষণার পর জনসভায় নামছে মানুষের ঢল। তবে শনিবার জনগণের সেই উচ্ছ্বাস এবার ঢেকে গেল শোকের ছায়ায়। করুর জেলার সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই জমায়েত হয় হাজার হাজার মানুষ। বিমানবন্দর থেকে তাকে নাচ গানে স্বাগত জানিয়ে মানুষের ঢল আসে সমাবেশ স্থলে। সন্ধ্যায় বিজয়ের ভাষণ যখন শেষ পর্যায়ে, তখনই হঠাৎ শুরু হয় ধাক্কাধাক্কি।
এ সময় পদদলিত হয় অন্তত 100 খানেক মানুষ। ঘটনাস্থলেই প্রাণ হারান 10 জন। বিজয় নিরাপত্তায় নিয়োজিত অ্যাম্বুলেন্সগুলো আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরও 30 জন। চিকিৎসকরা বলছেন এখনো অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তামিলনাড়ু সরকার জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হচ্ছে ক্ষতিপূরণ, আহতদেরও দেয়া হবে আর্থিক সহায়তা। তবে জনমনের প্রশ্ন, এটা নিছকে কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত কোনো তৎপরতা? জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে খেলার খবর। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। চিরবৈরী দুই দেশের লড়াই ঘিরে সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। এদিকে পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন তারাই জিতবেন শিরোপা, তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত 8:30টায় শুরু হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তাদের ম্যাচ মানেই মাঠের লড়াইয়ের চেয়ে বড় হয়ে ওঠে রাজনৈতিক বৈরিতা। তাতে চিরশত্রু দুদেশের লড়াইটি ছড়ায় আলাদা উত্তেজনা। দর্শক সমর্থকরা মুখিয়ে থাকেন এশিয়ার সেরা দু দলের লড়াই দেখতে। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল উঠে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পায় পাকিস্তান। চলতি এশিয়া কাপের 2 ম্যাচেই সূর্যকুমার যাদবদের কাছে হারলেও ফাইনালে ভারত বদের স্বপ্ন পাকিস্তান অধিনায়ক সালমান আগার। পাকিস্তান ইন্ডিয়া কা জাহির বাত প্রেসার তো রহতা হি হ্যায়। ফাইনাল ম্যাচ নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। আমরা জানি আমাদের কি করতে হবে। যে কোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। মাঠে নেমে আমরা চেষ্টা করব ভারতকে হারাতে। जो टीम कम गलतियां करती है वही जीती है और हम कोशिश करेंगे। এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় শিবির চোট সমস্যায় জর্জরিত। গুরুত্বপূর্ণ 2 সদস্য অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ফাইনাল খেলা নিয়ে রয়েছে সংশয়। দুজনেই পেশিতে টান পড়েছে। তবে এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ভারত। তাছাড়া এবারের 2 ম্যাচেই পাকিস্তানকে পরাজিত করে তারা রয়েছে ফর্মের চূড়ান্তে। পরিসংখ্যানও এগিয়ে রাখছে ভারতকে। টি-20তে 2 দলের 15 লড়াইয়ে ভারতের 12 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র 3 ম্যাচে। তবে আরব শাহীর দুবাই স্টেডিয়াম কারা আলোকিত করবেন তা দেখার অপেক্ষা সবার। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবাধ গ্রহণযোগ্য ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। মাসব্যাপী সংলাপের উদ্বোধনীতে সিএসি কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশ পুনর্গঠনের সবাইকে এগিয়ে আসার আহ্বান। রাষ্ট্রযন্ত্র ঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ তার বাইরে নয় মন্তব্য আইনজীবী জেডাই খান পান্নার। মব কালচারে দৌড়াতে ন্যায্যতা পথ হারিয়েছে। ব্যালট পেপার ছাপানোর স্থান ও সংখ্যা ডাকসু নির্বাচনে প্রভাব ফেলেনি, দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান। এবং আজ মহাষষ্ঠী শারদীয় দুর্গোৎসব শুরু। পূজায় ফ্যাসিস্টের দোসর ও ভারতীয় মিডিয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।